Capital FM 94.8. এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। ঈদ মোবারক, ওয়েলকাম টু টক অফ দ্য ক্যাপিটাল। আজকে আমাদের এই বিশেষ ঈদ আয়োজনের প্রথম পর্ব। আপনাদের সঙ্গে থাকছি আমি মাসুমা রহমান নাবিলা। এই ঈদ জুড়ে আসছে নানা অতিথি, আপনাদের পছন্দের প্রিয় তারকারা, যারা এই সময়ে টক অফ দ্য ক্যাপিটাল, অর্থাৎ যাদের কথা মানুষের মুখে মুখে। আজকে যেই তারকা অতিথি আমাদের এই আয়োজনে আসছেন, তিনি আজকে নয়, তিনি বহুদিন ধরে তার কথা, তার নাম, তার এক একটা মনোমুগ্ধকর পারফরমেন্সেস, চরিত্র মানুষের মুখে মুখে, শুধু মুখে মুখে নয়, মানুষের মনেও জায়গা করে নিয়েছে। আর এবারের ঈদে তার অভিনীত একটি নাটক আসছে ক্যাপিটাল ড্রামায়। আমি যার কথা বলছি তিনি আমাদের অত্যন্ত পছন্দের। বাংলার নাটক মানেই একসময়ে ছিল যে ঈদ মানেই শুধু তার একাধিক বাংলা নাটক। দ্য রোমান্টিক হিরো অপূর্ব। ঈদ মোবারক। ঈদ মোবারক। কেমন আছেন? আমি আছি ভালো। তুমি কেমন আছো? আমি তুমি খুবই করে ভালো বললাম আছি, অবশ্যই। সবসময় তুমি করবে না, অনেক সময় ক্যামেরার সামনে একটু ফর্মাল হতে হয়। না, আমি না। ফর্মালিটিটা আর করলাম না আর কি। একদমই না, এখানে ফর্মাল হওয়ার কোনো সুযোগই নেই, সেটাই। যেখানে আমি আছি। সেটাই। প্লিজ বসেন। Sure. অপূর্ব ভাই, আপনি আসতে আসতে যে গানটি চলছিল আবহে, তুমি আমাকে খুঁজে নিও, তো অনেকদিন পর আসলে আপনাকে খুঁজে পেয়েছি। সত্যি কথা অনেকদিন পর, বলতে। আসলে অনেকদিন পর দেখা। হ্যাঁ, হ্যাঁ, কত হ্যাঁ। বছর হবে? অনেক বছর হবে। অনেক বছর। অনেক বছর পর। হবে। মানে চেঞ্জ হও নাই, এটা হচ্ছে সবথেকে ভালো দিক। না, আপনিও হননি। এবং তাই? হ্যাঁ, তাই আচ্ছা, না? যাই হোক। এবং বাহ। দর্শকদের আপনার প্রতি ভালোবাসাও কিন্তু চেঞ্জ হয়নি। আজকে কাকতালীয়ভাবে আমি সোশ্যাল মিডিয়ায় যখন স্ক্রল করছিলাম, হঠাৎ করে আই থিঙ্ক ওটাই আপনার সঙ্গে আমার প্রথম কাজ হবে। আয়নাবাজি সিরিজে আমরা একটা কাজ করেছিলাম, মার্চ মাসের শুটিং। মার্চ মাসের শুটিং। হ্যাঁ, তো ওটার অমিতাভ ভাইয়ের, হ্যাঁ। অমিতাভ ভাইয়ের, তো ওটার যেই পোস্টারটা ছিল, 7টি গল্পের কাজ ছিল, তো কোনো একটা গ্রুপ থেকে এটা শেয়ার করেছিল আচ্ছা। যে এটা একটা খুব ভালো কাজ হ্যাঁ, হয়েছিল। আসলেই ভালো কাজ ছিল। হ্যাঁ, তো ওখানে 7টা গল্পের মধ্যে একজন একজন করে লিড ক্যারেক্টারের ছবি দেওয়া ছিল। সো মার্চ মাসের শুটিংয়ে আমার ছবি দেওয়া ছিল। আমি খুব নস্টালজিক হয়ে গেলাম, তো আমি একটু কমেন্ট বক্সে গেলাম, এবং কমেন্ট বক্সে সবাই রাগ করেছে কেন আমার ছবি, কেন তাই? অপূর্ব ভাইয়ের ছবি নয়। তাই? হ্যাঁ, তো আচ্ছা। আমি সেখান থেকে বুঝলাম যেই গ্রুপ থেকে বের হয়েছে তোমার ফ্যান বোধহয়, এজন্যই। না না না, সবাই অপূর্ব ভাইকে কতটা ভালোবাসে সেটা হচ্ছে তার প্রমাণ। সবাইকেই ভালোবাসে, তোমাকেও ডেফিনেটলি ভালোবাসে। এটা মানে এটা আসলে কম্পেয়ার করাটা আসলে ঠিক না। না না না, যাই হোক। আমি কম্পেয়ার করছি না, বাট আমার কাছে দেখে ভালো লেগেছে আচ্ছা। ব্যাপারটা, যে যাদের ফ্যান বেসটা আছে, ইটস এ ভেরি ট্রু ফ্যান বেস, এবং ভালোবাসার জায়গা। আমি মোটেও কিন্তু মাইন্ড করিনি, আমি বুঝতে পেরেছি যে তাদের আপনার প্রতি ভালোবাসা, যে হ্যাঁ। ওখানে অপূর্ব ভাইয়ের ছবি থাকলে তারা হয়তো একটু বেশি খুশি হতো, এবং আমারও ভালো লাগতো, খুব বেশি খারাপ আচ্ছা, লাগতো না। যাই হোক। এবং আপনার ইন্ট্রোডাকশনে আমি বলছিলাম যে ঈদ মানেই হচ্ছে অপূর্ব ভাইয়ের একাধিক নাটক। এবারের ঈদে আপনার একটি নাটক বেরোচ্ছে ক্যাপিটাল ড্রামায়, হ্যাঁ, যার হ্যাঁ। নাম হচ্ছে তোমাকে চাই। তোমাকে চাই। আমরা কি দর্শকদের একটু টিজারটা দেখে আসি? শিওর। প্রিয় দর্শক, আপনাদের জন্য তোমাকে চাই অপূর্ব ভাইয়ের অভিনীত এই নাটকটি টিজারটি চলুন দেখে নিন। জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি বোধহয় এটাই, সঠিক মানুষকে সঠিক সময় চিন্তা না পারা। যখন বুকের ভেতর জমতে থাকা অনুভূতিগুলো একটা নাম খুঁজে পায়, তখন অত দেরি হয়ে যায়। কিছু ভালোবাসা হয়তো পূর্ণতা পাওয়ার জন্য জন্মায় না, তারা বেঁচে থাকে শুধু এক বুক দীর্ঘশ্বাস আর না বলা গল্পের আড়ালে। কারণ কখনো কখনো ভালোবেসে দূরে সরে যাওয়াটাই ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ।
একটু যদি নাটকটা নিয়ে বলেন। নাটকটা নিয়ে কিছু না বলি, কিছু বললে আসলে মানুষের আগ্রহ কমে যায়, সো আগ্রহটা থাকুক আর কি। Okay. তবে খুব সুন্দর একটা নাটক, এতটুকু বলতে পারি, ভালো লাগবে। নিঃসন্দেহে, এবং অলরেডি বেরিয়ে গেছে ঈদে, ঈদ চলছে, নিশ্চয়ই সবাই মানে দেখবে। যারা দেখেনি তারা দেখলে নিশ্চয়ই ভালো লাগবে। হ্যাঁ, এবং অপূর্ব ভাই, যে প্রশ্নটা করতে চাচ্ছি সেটা হচ্ছে, যেটা আমার খুব ভালো লেগেছে, যে আপনার এখনো ঈদের নাটক রিলিজ পাচ্ছে। অনেকে হয়েছে না যে বিভিন্ন প্ল্যাটফর্মে কাজ করছে, অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু আপনিও কাজ করেছেন, আপনি ওটিটিতেও কাজ করেছেন, আপনি সিনেমাও করেছেন। নট অনলি আমাদের দেশে, আপনি কলকাতায় একটি অসাধারণ সিনেমার পার্ট ছিলেন, এবং আপনার চরিত্র, আমি সেই বিষয়ে আসবো। মানে আমরা ভীষণ সারপ্রাইজ হয়েছি আপনাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে। আচ্ছা, বাট আপনি কিন্তু নাটক থেকে যে এটা আপনার কোর ছিল, বা যে জায়গাটা আপনাকে এতখানি জনপ্রিয়তা দিয়েছে, দর্শকদের ভালোবাসা দিয়েছে, সেখান থেকে কিন্তু আপনি এখনো সরে যাননি। এটা কি একটা কনসিয়াস ডিসিশন নাকি? অফকোর্স এটা একটা কনসিয়াস ডিসিশন, কারণ হচ্ছে যে মানে সবকিছু আসলে তুমিই বলে দিয়েছো যে হ্যাঁ। যেখান থেকে আসলে আমি হয়েছি, সেই জায়গাটাকে আসলে ইগনোর করার কোনো ওয়ে নাই আমার। তো আমি জায়গাটাকে আসলে কোনোদিন ইগনোর করবো না, এবং আমার যতদিন পর্যন্ত আমার সুযোগ থাকবে, আমি ডেফিনেটলি এই নাট্য জগতের মানুষ, অসম্ভব ভালোবাসি এই জায়গাটাকে। আমার ডেডিকেশনও অনেক এই জায়গাটার প্রতি। অনেকেই এসছে, চলে গেছে, কিন্তু আমি খুব আঁকড়ে ধরে রাখার চেষ্টা করেছি, এবং ডে বাই ডে চেষ্টা করেছি যে এটাকে আপলিফট করার আর কি। এবং আগেও আমরা অনেক ভালো ভালো প্রোডাকশনে কাজ করতাম, কিন্তু এখন অনেক অ্যারেঞ্জমেন্টাল কাজ হয়। আমরা অনেক কিছু মিলিয়ে আসলে কি বলবো, যে একটু বড় স্কেলে এখন দেখানোর চেষ্টা করি। যদি তুমি ইদানিং কালের নাটকগুলো দেখে থাকো, দেখলে হয়তো বুঝতে পারবে, যেমন আগে এইভাবে করে আমরা শুট করতাম না, এত এত ডিফারেন্ট লোকেশনে যাওয়ার সুযোগ ছিল না, আমি কারণ শুনেছি যে নাটকের বাজেট অনেক বেড়ে গেছে। সো এই যে কি বলবো, বাজেটটা বাড়া বা একটু বড় স্কেল হওয়া, এটার পিছনে আসলে অনেক অনেক কাঠখড় পোড়াতে হয়েছে আমাকে আসলে। তো এত দূর যে এসছে, এখন ছোটরা সবাই করছে। সেই মানে আমরা যখন প্রথম করেছিলাম হচ্ছে পথে হলো দেরির পরে, যখন একটা রেসপন্স দর্শকদের কাছ থেকে হিউজ পরিমাণে আসলো, তারপর থেকে আমরা দেখলাম যে সবাই তখন সেই জিনিসটা নিয়ে তখন কাজ করা শুরু করছিল। ডিফারেন্ট লোকেশনে, আউটডোর লোকেশনে অনেক সুন্দর মানে সিনিক বিউটি নিয়ে শট নিচ্ছে, সময় নিয়ে কাজ করছে। তো এটাই চেয়েছিলাম, এবং সেটা হচ্ছে, এবং আশা করি সামনে আরো ভালো কিছু হবে, দেখা যাক। এই যে আপনি বললেন কাঠখড় পোড়াতে হয়েছে, সেটা কিরকম? কাঠখড় পোড়াতে হয়েছে, তো প্রডিউসারদেরকে তো কনভিন্স করতে হয়েছে আসলে। মানে এটা আসলে শুধু তো কাজটা করলেই হবে না, তো এটা তো আসলে যেতে হবে, এবং ইটস আ বিজনেস। তো এখান থেকে তো আসলে মানে কেউ তো আসলে পকেটের টাকা লস করে তো আসলে এই ধরনের প্রোডাকশনগুলো বানাবে না। তো এখান থেকে কি করে প্রফিট জেনারেট করবে না করবে, এগুলো সমস্ত কিছু কনভিন্স করার পরেই কিন্তু আস্তে আস্তে করে এই পর্যন্ত এসছে, এবং এখন অনেক মানে বড় বাজেটের কাজ হচ্ছে। তো ইটস এ গুড সাইন। এবং এখানে নাটকের ক্ষেত্রেই যেহেতু অনেক বড় বাজেটে কাজ হচ্ছে, এটা আবার মানে নিচ থেকে ধাক্কা দিয়ে উপরে উঠাচ্ছে ওটিটিকে। ওটিটির মানটাও আরও বাড়ছে। ওটিটির মান বাড়ার পরে তখন সিনেমার মানুষজন তখন বলছে যে ওনাদেরও আপলিফট করতে হবে। সো নিচ থেকে যখন পুশ করা হয়, উপরের দিকে তো উঠতে থাকে। তো সিনেমার মান তো ডেফিনেটলি আমরা তো দেখছি এবার সমস্ত টিজার, নিশোর, শাকিব খানের, তারপরে সাবিলা করেছে একটা বনলতা এক্সপ্রেস, দুর্দান্ত সমস্ত ট্রেলার আসছে সিয়ামের। তো অসাধারণ কাজ হচ্ছে সব এখন। তো সবকিছু মিলে ইটস আ পজিটিভ সাইন, প্রত্যেকটা ইন্ডাস্ট্রি গ্রো করছে। সো ইটস আ গুড সাইন। দারুণ। এই যে আপনি যাদের নাম বললেন, প্রত্যেকেই কিন্তু আপনার সহ অভিনেতা অভিনেত্রী ছিল, যারা এখন অ্যাকচুয়ালি নাটক থেকে সরে এসেছে। এখন কি মিস করেন তাদের, যখন আপনি নাটক করতে মিস যান? কর মানে ওদের সাথে তো আসলে মানে দেখা হচ্ছে, আর ফেসবুকের যুগে আসলে মিস করাটা ওরকম কি হয়, যেমন তোমাকে আমি অনেকদিন পর দেখেছি, কিন্তু তারপরে মনে হচ্ছে যে আসলে খুব মানে ভেতরের একদম সত্যি কথাটাই বলি, যে মনে হচ্ছে যে আচ্ছা, কারণ নিউজ ফিডে বা কিছুতে কোনো একটা রিলসে কিছু না কিছুতে হয়তো তোমার চেহারাটা তো সামনে আসছেই। সো আগে যে আমরা যখন বলতাম যে ও খুব মিস করেছে, আসলে ওই মিসটাকে আসলে করা হয় এই ফেসবুকের যুগে, আমার মনে হয় না। মানে এটা আসলে হয় না। মানে আমি যদি ভুল বলে থাকি, তুমি আমাকে কিন্তু কারেক্ট করতে পারো। বসুন্ধরা টিস্যু, অশুদ্ধতার বিরুদ্ধে এক বিন্দুও ছাড় নয়। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। আমি আপনাকে মিস করেছি, কারণ আপনি ফেসবুকে খুব একটা বেশি আমি খুব একটা অ্যাক্টিভ না, কিন্তু তারপরও অনেক মানুষজন ছবি তুলে আপলোড করে দেয়, তো সেগুলো মানে চোখের সামনে আসে। সো যখন দেখি তখন মনে হয় যে এই যে তোমাকে বললাম না, হয়তো
একেবারে যদি না দেখতে পেতাম তাহলে হয়তো তোমার চেঞ্জেসটা ধরতে পারতাম, বা তুমি আমার চেঞ্জেসটা ধরতে পারতে, যে আমি বলতাম হয়তো নাবিলা এটা চেঞ্জ হয়েছে, ওটা চেঞ্জ হয়েছে, কিন্তু বলতে পারছি না, কজ রেগুলারলি 1 মাস 2 মাসের মধ্যেই হয়তো কোনো না কোনো কিছু একটা আসে। সোশ্যাল মিডিয়ার এই পার্টটাকে কি আপনি খুব পজিটিভলি নিচ্ছেন? কিছু পার্ট তো পজিটিভ ডেফিনেটলি আছে, কিছু পার্ট একটু নেগেটিভও আছে, এটা আমরা সবাই জানি। তো পজিটিভ নেগেটিভ মিলিয়েই আসলে সোশ্যাল নেটওয়ার্কটা। তবে আমার কাছে মনে হয় যে সোশ্যাল নেটওয়ার্কটা খুব বেশি এঙ্গেজিং, এবং আসলে সৃজনশীলতা নষ্ট হয়ে যায় আসলে খুব বেশি এটাতে সময় দিলে। সো আমি পারতপক্ষে একটু দূরে থাকারই চেষ্টা করি। সোশ্যাল মিডিয়ার কথা যেহেতু আসছে, আমি আপনাকে এই বিষয়টা আমি আনতে চাচ্ছি যে এখন কিন্তু সবার জন্য খুব সহজ, যেমন আপনাদের জন্য কিন্তু এতটা সহজ ছিল না আজকে আপনারা যে জায়গায় এসছেন, কিংবা নাটকটা কিন্তু আপনারা একদিনে নাটকে আসেননি। আপনার শুরুটা মডেলিং থেকে ছিল। আই রিমেম্বার ইউ গট দ্য লুকের আপনি উইনার ছিলেন, মডেলিং ছিল, র্যাম্প ওয়াক করেছেন, তারপর আস্তে আস্তে অভিনয় জগতে আসা, এবং এই জায়গাটায় একটা পাকাপোক্ত অবস্থান আর একটু পরে গিয়ে হয়েছে, এবং সেটা মাশাআল্লাহ খুব সুন্দরভাবে চলছে। এখন কিন্তু নাটকেও কিন্তু মানের ভ্যারিয়েশন এসেছে, এটাও আপনি জানেন নিশ্চয়ই। তো দেখা যাচ্ছে নাটকের মানের ভ্যারিয়েন্ট মানে আগেও ছিল, মানে ভালো মন্দ মিলিয়ে যে কোনো ইন্ডাস্ট্রিতে আসলে ভালো মন্দ মিলিয়ে একটা ইন্ডাস্ট্রি আসলে হয়। শুধু ভালো কাজই যদি হতো, 10টা কাজের মধ্যে 10টাই ভালো, সেই 10টা ভালোর মধ্যে থেকে আবার আমরা বিচার করতাম যে এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড, লাস্ট তো কোনো না কোনো একজন হতো, ওটাই হতো সব থেকে নিম্নমানের কাজ তখন কিন্তু। তো এটা আসলে সবসময় ছিল, আছে এবং থাকবেও। বাট হাউ ডু ইউ সি যে সোশ্যাল মিডিয়াতে যে নিজেকে সবাই প্রেজেন্ট করছে, টিকটক করে হয়তো অভিনয় কোনো লিপসিং করছে কিংবা নাচ গান করছে, এভাবে করে নিজেকে প্রেজেন্ট করছে এবং হয়তো মেইন স্ট্রিম কাজে তারা চলে আসছে, আপনি এটাকে কিভাবে দেখছেন? আমি এটা পজিটিভলি দেখি, কারণ হচ্ছে যে মেধাবী, অনেকদিন আগে একটা কথা শুনেছিলাম যে আলো কখনো আটকে রাখা যায় না। আলো ছোট্ট একটা গ্যাপ পেলে সেখান থেকেই আলোটা বেরিয়ে আসে। তো যার মেধা আছে সেই কিন্তু আসলে সামনে আসবে অনেকে সামনে, কিন্তু এর মধ্যে থেকে বাছাই করে যার ডেডিকেশন থাকবে, যে আসলেই সত্যিকারের মেধাবী এবং সত্যিকারের ট্যালেন্টেড, সে টিকটক থেকে আসুক কিংবা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে আসুক, ইট ডাজন্ট ম্যাটার। যে মেধাবী সে মেধাবী, এবং সে যদি ভালো কিছু করে থাকে সে অনেক দূর যাবে, এবং চলে আসাটা আসলে ইম্পর্টেন্ট না, ইম্পর্টেন্ট হচ্ছে টিকে থাকাটা। যেমন তুমি অনেক বছর হয়ে গেল, তোমার যখন শুরুতে যখন এসেছিল, তখন আমরা ধরে নিতে পারি যে আচ্ছা তুমি বা আমি, আমার কথাও বলি, যে আমরা যখন এসেছিলাম তখন মনে করতে পারি যে ইটস লাক। তারপরে যে আমরা যেই কন্টিনিউয়াসলি যে পরিশ্রমটা করেছি, কন্টিনিউয়াসলি যেই চেষ্টাটা করে গেছি, মানে যে যারা আমাদেরকে গাইড করেছে তাদের গাইডেন্স ফলো করেছি, নিজেরও চেষ্টা ছিল, হ্যাঁ, নতুন কোনো ম্যাজিক দেখানোর, তুমিও সেই চেষ্টা করেছো, আমিও সেই চেষ্টা করছি, ইন্ডাস্ট্রি সবাই করেছে। তো এই যে পরিশ্রমের ফলে কিন্তু আমরা অনেক বছর ধরে টিকে আছি। টিকে থাকাটা হচ্ছে আসল কথা, কারণ যে কেউ আসতেই পারে এখানে, হুটহাট করে আসতেই পারে, এবং তার মধ্যে যদি মেধা থাকে সে অনেক দূর যাবে, এটাই। এবং আমি এই বিষয়টাকে আমি আসলে পজিটিভলি দেখি, কারণ যখন নতুনের খোঁজে তো আসলে সবাই থাকে, তো নতুনদেরকে খুঁজে বের করার জন্য এটা আসলে খুবই একটা ভালো প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। হ্যাঁ, মানে সবাই তো আসলে সেই প্ল্যাটফর্মটা পায় না, নিজের ট্যালেন্টটাকে, এবং ইজিলি আসছে লেভেল হেডের থেকে, যতদিন টিকে থাকতে পারে, নিজেকে টিকিয়ে রাখতে পারে, মেধা থাকলে সেটা সম্ভব। আপনি যখন নাটকে একের পর এক নাটক করছেন, সবাই আপনাকে ভালোবাসে, দেখতে পছন্দ করে অ্যাজ এ রোম্যান্টিক হিরো। হ্যাঁ, মানে রোম্যান্স মানে আমার কাছে মনে হয় ইন্ডিয়া যদি শাহরুখ খান হয়ে থাকে, বাংলাদেশে দ্যাট ইজ টু মাচ হয়ে গেল। আচ্ছা, এটা সবাই ভাবে আপনাকে নিয়ে আমাদের দেশে, যে রোম্যান্টিক হিরো মানে অপূর্বর চোখে মুখে এক্সপ্রেশনে যেভাবে রোম্যান্সটা আসে সেটা। আমি একটু জানতে চাচ্ছি যে আপনি কি কোথাও বোর হয়েছেন সবসময় রোম্যান্টিক কাজ করতে করতে? আপনার কি কখনো মনে হয়েছে যে আমি একটু ভিন্ন ধর্মী কিছু করতে চাই? এখান থেকেই ধরে বলতে চাই যে আপনি কলকাতায় যে কাজটি করেছেন, যেটা আমাদের জন্য বেশ সারপ্রাইজ ছিল, আমরা খুশি হয়েছি, অবাক হয়েছি যে ফাইনালি আমরা অপূর্ব ভাইকে কেউ খুবই ডিফারেন্টভাবে প্রেজেন্ট করেছে। আচ্ছা, বিষয়টা হচ্ছে আমি তো আসলে আই এম নট এ ডিরেক্টর। আমার কাছে যে ধরনের কাজের অফারগুলো আসে এবং যেটার ডিমান্ড করা হয় আর কি, তো সেই ডিমান্ডের তো একটা চাপ থাকে, তো সেই ওয়াইজ কিন্তু আমি আসলে করে এসেছি, এবং আমি ডেফিনেটলি আমি এটা খুব এনজয় করি। যে একটা ইমেজ, আমি এটা আগেও বেশ কিছু জায়গায় বলেছি যে একটা ইমেজ গ্রো করা
এটা কিন্তু খুব লাকি, মানে কিছু মানুষদের মধ্যে কিন্তু এটা আসে। সবার কিন্তু ইমেজ আসলে হয় না। তো আমি সেই লাকিস্ট পার্সনদের মধ্যে একজন, যে আমার একটা ইমেজ গ্রো করেছে দর্শকদের মধ্যে। সেই ইমেজের কারণেও হোক আর আমার লাকের কারণে হোক, আমি মানে অসংখ্য মানুষের ভালোবাসা পেয়েছি। তো এটা আমি এনজয় করি, এখনো এনজয় করি। যখন অনেক সুন্দর রোমান্টিক স্টোরি আসে, আমি এটা এনজয় করি। এবং আমি শুধু তার পাশাপাশি আমি এটার জন্য ওয়েট করে থাকি যে যারা ডিরেক্টর আছেন তারা আমাকে নিয়ে নতুন কিছু ভাবতে পারেন কিনা। এই সৃজনশীলতা কিন্তু তারা আমাকে নিয়ে কিন্তু ভাবে যে অপূর্বকে আসলে কিভাবে ভাঙা যায়, কি করা যায়। এটার জন্য ওনাদের আসলে আগ্রহটা প্রকাশ করতে হবে বলে আমার মনে হয়। যেই কথাটা তুমি বললে, সেই ডিরেক্টরটা সেই মানে প্রতিমের কথা বলছি, প্রতিম ডি গুপ্তার চালচিত্র যে সিনেমাটা করেছিলাম, ওই ভিশনটা দেখে ও আমাকে ওভাবে প্রেজেন্ট করেছে এবং আমি সেই কাজটা করেছি এবং দর্শকরা প্রশংসা করেছে। এবং আরও অনেক আছে। সঞ্জয় সমাদরের কথা যদি বলি, আমি একটা ট্রল বলে একটা ওয়েব ফিল্ম করেছিলাম এখানে, ফারিন ছিল আমার সাথে, এবং ওই সময় ওটাও খুব সাড়া ফেলেছিল। তো ওটাতেও একটা ডিফারেন্ট রোল ছিল। এরকম অনেক ডিফারেন্ট রোলে কাজ করছিলাম। অনেক বছর আগে ঝন্টু যোগী বলে একজন আর্টিস্ট ছিলেন, পুরস্কার পাওয়া, ওনার একটা কাজ করছিলাম গুড়, ওখানে একটা আখ চাষির ক্যারেক্টার করেছিলাম। তখনও আমি খুব প্রশংসা পেয়েছিলাম। রুমেজ রায়নাতে খলনায়কের অভিনয় করেছি, মানে যেটা আমার ফার্স্ট মেগা সিরিয়াল। এরকম ভিন্ন চরিত্র, এবং ফেরদৌস হাসান রানার কথা না বললেই না। ওনার যে কত ধরনের চরিত্রে আমি অভিনয় করেছি এবং উনি যে আমাকে কত ধরনের চরিত্রে অভিনয় করিয়েছেন। এখন আসলে ইউটিউবের যুগে ম্যাক্সিমাম নাটকগুলো আসলে ইউটিউবে নাই আর কি। এবং তখনকার আমলে ডিরেক্টর আমরা কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোরের জন্য আমরা কিন্তু অমুক সিনেমার একটু বিজিএম, তমুক সিনেমার গান আমরা কিন্তু ইউজ করতাম। এখন কপিরাইট ক্লেমের কারণে সেগুলো কিন্তু ঝরে পড়ছে, ওটার কারণে আপলোড দিতে পারছে না। তো আমার অনেক ভিন্নধর্মী চরিত্র আসলে দর্শকরা দেখতে পাননি। এই জেনারেশনে অনেকেই আছেন যারা আসলে সে বিষয়টা নিয়ে আসলে জানেন না। তো আমিও আশায় বসে আছি যে কোনো পরিচালক যদি আমাকে নিয়ে সেই ভিশনটা দেখতে পারেন, হোয়াই নট। সো চালচিত্র ছিল আপনার সেই সিনেমাটি। সো ডিরেক্টরের ভিশন নিয়ে আপনি বলছিলেন যে উনি আসলে আপনাকে নিয়ে এই ভিশনটা করেছেন, কিভাবে হলো ঘটনা? আচ্ছা, এই গল্পটা আসলে প্রতিমই করেছিল আমাকে। সেটা হচ্ছে প্রতিমের মা ওকে জিজ্ঞেস করেছিল যে এরকম রোমান্টিক একটা ছেলেকে নিয়ে তুই এরকম একটা চরিত্রে কাজ করলি, এভাবে নাকি বলেছে ওর মা। এটা প্রতিম আমাকে গল্প করেছে আর কি। প্রতিম তখন যে অ্যান্সারটা করেছে, আমি জানি না এটা প্রতিমের অ্যান্সার, তখন বলছে যে যারা খুব ভালো রোমান্টিক অ্যাক্ট যারা করতে পারে তারাই নাকি সব থেকে ভয়ঙ্কর ভিলেন করতে পারে। এখন প্রতিম অনেক বড় মাপের একজন ডিরেক্টর, আমি এটা নিয়ে আসলে কোনোদিন ভাবি নাই। পরে দেখলাম যে টম ক্রুজ বলি বা শাহরুখ খান বলি, ঋতিক রোশন, যারা অনেক রোমান্টিক প্রজেক্টের সাথে ইনভলভ, তারা কিন্তু খুব দুর্দান্ত নেগেটিভ রোলগুলো আসলে প্লে করেছে। তো হতে পারে, আমি জানি, আমার ক্ষেত্রে আমি বলছি না, কারণ এই ধরনের কথাগুলো বললে, এই কম্পারিজনের কথা বলে অনেক সময় মানুষ একটু অন্যভাবে নেয়। এখন তো একটু কথাও খুব সাবধানে বলতে হয়। তো যেটা ও বলেছে সেটাই আমি জাস্ট রিপিট করলাম। সো মানে এটা আদারওয়াইজ না আর কিছু নাই। আপনি এত সাবধানী না, মানে এটা আসলে এটা এই যে বাড়তি কথাগুলো বলছি, এটা এক ধরনের ন্যাকামি বলতে পারো। যে ন্যাকামিটা আসলে ফেকও। আমি আসলে ভিতরে প্রচণ্ড বিরক্ত, এই জন্য এভাবে করে বললাম। কারণ হচ্ছে যে মন খুলে আসলে কথা বলার স্কোপ এখন আসলে নাই। কারণ এখন যেটা হয়, এটা তুমিও জানো, আমিও জানি, সবাই জানেন, আমরা সবাইকে খুব বাজেভাবে আসলে জাজ করতে থাকি। এবং যেই জাজমেন্টগুলো ম্যাক্সিমাম থাকে অনেক ভুল জাজমেন্ট। তো এইটা নিয়ে আসলে না, মানে মানুষ বদলে গেছে অনেক। আসলে এখনকার মানুষরা আসলে প্রাণ খুলে হাসে না, মন খুলে কথা বলে না। তো সবাই সারাক্ষণ একটা আতঙ্কের মধ্যে থাকে যে কোথায় ক্যামেরা, কোথায় রেকর্ডিং হচ্ছে, কোথায় কি হচ্ছে। মানুষের আগের মতো নেই আসলে। রেকর্ডিং এর ব্যাপারটা নিয়ে আসলে সবাই একটা আশঙ্কায় থাকে যে কখন কার সাথে কি কথা বলছে না বলছে। মানে এখন আসলে দুনিয়াটা অনেক পাল্টে গেছে আর কি। এখন কেউ মানে বিশ্বাস কমে গেছে মানুষের প্রতি। তো মানে এইজন্যই বললাম যে খুব সহজেই আর কি মানুষকে জাজ করে বলা উচিত। আপনি জাজমেন্টটা নিয়ে খুব বেশি বদার না হলেও আমি যেটা যতটুকু আমার বলার দরকার, আমি যা বলছি, মানে এই কথাটা মনের কথাই ছিল দেখে কিন্তু আমি বললাম। কিন্তু মানে বাকিটাও একটু ভেঙে চুরে বলে দিলাম আর কি, একটু এক্সপ্লেইন করলাম। এই যে আপনার ডিরেক্টর বললেন যে খুব ভালো রোমান্টিক রোল করতে পারে, সে খুব ভালো ভিলেনও করতে পারে, এবং তখন আপনিও দেখলেন পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে আসলে আমি দেখলাম না, ওই বলেছে এবং আসলে তাই আপনি যখন ঘটনাটা বললেন তখন আমার মাথায় ওই নামগুলো আসছিল। আচ্ছা,
তো এই আপনি যখন রোলটা ফাইনালি করলেন, হুম। আপনার কাছে কি মনে হয় যে এই কথাটা আসলে কোন সুতোয় এক করে বলে এই এক্সপিরিয়েন্সটা তো আপনি নিশ্চয়ই ফিল আচ্ছা। করেছেন? তুমি নিজেও যেহেতু আগে অভিনয় করেছো, এখনো হুম, করছো, কিছু হুম। কিছু সময় মানে হুম, মানে তুমি খুব শখের বশে করো, হুম, একদম প্রফেশনালি করো না কখনোই, হুম। যেটা যতদূর আমি জানি। হুম, তো আমরা যখন কোনো একটা চরিত্র করি, প্রথম তো আসলে শুরু হয় আসলে স্ক্রিপ্ট থেকে, একটা গল্প আসে, সেই গল্পের মধ্যে একটা চরিত্র থাকে, সেই চরিত্রটা তখন পরিচালক আমাদেরকে ব্রিফ করেন যে উনি এই চরিত্রটাকে কিভাবে দেখতে চান। তারপর একটা লুক সেট করা হয় যে এই চরিত্রটাকে আসলে আমরা লুকটা কি দেব, এই চরিত্রটার আসলে ভয়েস মডুলেশন কেমন থাকবে, সে কোন টোনে কথা বলবে, এর চোখের দৃষ্টি কেমন থাকবে, হ্যাঁ, কিভাবে দাঁড়াবে, এর কোনো জেস্চার আছে কিনা, এর কোনো কি বলবো, মানে বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে কোনো মানে স্পেশাল কোনো কিছু দেখতে কোনো চাচ্ছি কিনা, আছে মানে কিনা, ডিফারেন্ট কোনো হ্যাঁ, কিছু, হ্যাঁ। সমস্ত কিছু ব্রিফ করা হয়। রাইট। তো সেগুলো যখন আমরা যখন শুনতে থাকি, আস্তে আস্তে করে আমরা কিন্তু আপনি অ্যাডপ্ট ক্যারেক্টারটা করতে হয়ে থাকি। যান, হ্যাঁ। অ্যাডপ্ট করতে করতে তারপরে সব থেকে বড় জিনিসটা কাজ করে হচ্ছে নিজস্ব অনুভূতি। তখন ওই ওই চরিত্রটার যখন আমরা ডায়লগগুলো, সিচুয়েশনগুলো পড়তে থাকি, মানে স্থান, কাল, পাত্র যখন পড়ে, তখন একটা কিছু ঘটে। কখনো কখনো সেটা হয় চমৎকার ম্যাজিক, আর কখনো কখনো ম্যাজিকটা আসলে নষ্ট হয়ে যায়। তো যখন চমৎকার ম্যাজিক ঘটে তখন একটা দারুণ একটা চরিত্র দাঁড়ায়, আর যখন ম্যাজিক নষ্ট হয় তখন আসলে অভিনয়টা খারাপ হয়। তো এটা আসলে মানে কি বলবো, যে এটা আসলে খুবই মজার একটা বিষয়, যারা অভিনয় করেছে বা মানে হুম, করে, হুম। এটা তারা জানে আসলে। তো আমরা সেই ম্যাজিকের অপেক্ষায় থাকি সবসময়। নিশ্চয়ই, এবং এটা তো আসলে একটা ভাস্কর্যের মতো আমার কাছে মনে হয় এক্স্যাক্টলি। যে তিনি তৈরি করেন নির্মাতা যে হ্যাঁ, এ ওর এই এলিমেন্টটা থাকবে, তার হ্যাঁ। এই এলিমেন্টটা এবং থাকবে। হ্যাঁ। পরিচালক ব্রিফ করেন, হুম, পরিচালক হুম, তো হুম, গাইড করতে থাকেন, হুম, এবং যে অভিনেতা তারও ডেফিনেটলি হুম, অনেক বড় ক্রেডিট এটা। হুম। মানে কোলাবোরেটিভ সে একটা আরো এফোর্ট থাকে। ইনপুট দিয়ে তখন হ্যাঁ, সেই চরিত্রটাকে আরো হ্যাঁ, বড় হ্যাঁ, করে আর কি। হ্যাঁ। সো ক্রেডিট গোস টু বোথ অফ দেম। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। আপনি একটু সাবধানে কথা বলছেন, আমি একটু হুম। সাবধানী নাই হই। হুম। সব পরিচালকের মধ্যে কিন্তু এই এই এতটা ডেপথে গিয়ে, এতটা মাইনিউটলি ডিটেইলে কিন্তু হুম। ক্যারেক্টারকে তারাও কিন্তু ক্যারেক্টারাইজ করতে পারে না। অনেকে অনেক অনেকে পরিচালক আছেন। হ্যাঁ, True. অনেকেই আছেন True. পারে না। অনেক সময় কিন্তু অ্যাক্টরসদের উপরেই ছেড়ে দেন, এবং হুম। আপনি এত অসংখ্য কাজ করেছেন, তো আছে না যে অপূর্ব ভাই এই হচ্ছে সিন, হুম। এবার করেন আপনি করেন। আপনার মতো। হ্যাঁ। তো যখন আপনি এরকম একটা কাজ করে আসেন এমনগুলি পরিচালকদের সাথে, বা এত বেশি ইনভলভমেন্ট যেখানে রয়েছে, মানে এটা তো দুজন কোলাবোরেট করে একটা ক্রাফট তৈরি করছেন, এক্স্যাক্টলি। পরে যখন আবার এই জায়গায় চলে আসেন এখানে তখন ছোট্ট একটা বিষয় feel আছে, হয়? ছোট বিষয় হচ্ছে হুম, সারা পৃথিবীতে যারা গ্রেট অ্যাক্টর আছে, প্রত্যেকটা গ্রেট অ্যাক্টরদের কাজের সংখ্যা যদি চিন্তা করে দেখো, কারণ ওরা তো আসলে ম্যাক্সিমাম মুভি অ্যাক্টর, হুম, এবং তাদের এটা দেশ বিদেশে যে কোনোখানেই যদি চিন্তা করে থাকি, যে তাদের কাজের সংখ্যা যদি হিসাব করি, তাহলে দেখা যাবে যে বাংলাদেশের আমরা যে পরিমাণ ঈদের নাটক আমরা করে থাকি নর্মালি, আমার মেবি আমাদের 2 বছরের, মানে যারা আমরা রেগুলার খুব কাজ করি, যাদের অসংখ্য নাটক একবারে আসে, হুম, 2 নাটকের সমান হচ্ছে তাদের এন্টার লাইফে তারা চরিত্রটা প্লে করে। কিন্তু বুঝতে পারছো তো, হুম, ওনাদের সাথে তুলনা করে ফেলে হচ্ছে নাটকের অভিনেতা অভিনেত্রীদেরকে। এই বিষয়টা একটু বোকামি, কারণ হচ্ছে যে কন্টিনিউয়াসলি যারা কাজ করছে, প্রত্যেকদিন শুটিং করছে, এবং আগে 3 দিনের শুটিং হতো, এখন হয়তো 10 দিনের শুটিং হচ্ছে। এই 10 দিনের মধ্যে তেমন একটা গ্যাপও থাকছে না, এটা চরিত্র গঠন করার জন্য যে সময়টা দরকার সেই সময়টা পাচ্ছে না। তো হুম। এটা এক্সপেক্ট করাটা আসলে ভুল। রাইট। হ্যাঁ, তো পরিচালকও যে এত ব্রিফ করবেন সেই সময়টা তো আসলে নাই এখানে তো খুব তাড়াহুড়া হচ্ছে তো আসলে। তো যখন সময়টা পাচ্ছেন তখন আবার ম্যাজিক দেখাচ্ছেন, এটাও সত্যি। এটাও সত্যি, হ্যাঁ, এটাও সত্যি। ট্রু, এরকমও আছেন। হ্যাঁ। অপূর্ব ভাই, আপনার সঙ্গে অনেক গল্প হচ্ছে, এবার এবং গল্প শেষ হবে না, শেষ হবে তুমি না। প্রশ্ন করতে থাকলে আমি উত্তর দিতেই থাকবো, আসলে হ্যাঁ, শেষ এবং হবে না। আমারও মানে কথার পিছে কথা এত আসছে, আমি নিজেও মনে মনে হ্যাঁ। ভাবছিলাম যে আমার কত কিছু বলার আছে, জানার আছে, আমার তো অনেক প্রশ্ন। হ্যাঁ, আমি আরো মাথার মধ্যে কি যেন ভেবেছিলাম যে স্কোপ থাকলে এটা বলবো ওটা বলবো, এখন কিছু মাথায় আসছে না। বলো। আপনার সঙ্গে ছোট্ট একটা খেলা খেলবো আমরা এখন। আচ্ছা। হ্যাঁ, স্ক্রিনে কতগুলো ছবি আপনি দেখতে পারবেন, যে হুম হুম। ছবির পেছনে আসলে একটি বাংলা সিনেমার নাম লুকিয়ে আছে। সর্বনাশ। হ্যাঁ,
খুবই হ্যাঁ। সহজ, আপনি পারবেন। খুব ক্লাসিক হিট সিনেমা আচ্ছা, বা আমাদের আচ্ছা। যে সকল পরিচিত বাংলাদেশি সিনেমাগুলো রয়েছে সেরকম ওকে। নাম। তবে তার আগে আমার এখানে একটু সেট আপ রয়েছে, হুম। কিছু প্রপস থাকবে, সেটার Okay. ব্রিফ আমি আপনাকে একটু পরে দিচ্ছি। তো কিছু Okay. প্রপস আমাদের সামনে চলে এসেছে। অলরেডি বললাম যে হুম। সিনেমার নাম আপনাকে গেস করতে হবে কিছু আচ্ছা। ছবি দেখে। আমরা ক্লু দিব, যদি আপনি ছবি দেখে না বলতে হুম। পারেন ক্লু থাকবে। ক্লু দেওয়ার পরেও যদি আপনি না পারেন তাহলে এখানে খুব সুন্দর সুন্দর কিছু প্রপস রয়েছে। এগুলো এটা পড়া আপনার জন্য কোনো ব্যাপার না, আপনি পড়ে কিছুক্ষণ আমাদের সামনে থাকবেন। আচ্ছা, এই ওকে। ঠিক আছে, বাট আমি চাইবো যে আপনি পারেন, যাতে আপনাকে এই হ্যাসেলের মধ্যে দিয়ে চেষ্টা যেতে করব না না হয়। পারার সম্ভাবনা অনেক বেশি। না, আমি আপনাকে সাহায্য করব। ওকে। ঠিক আছে, মানে ক্লু দেওয়া হবে, কটা ক্লু দেওয়া হবে? 3টা ক্লু দাও। 3টা ক্লু দেওয়া হবে, ওকে। ঠিক আছে, প্রথম ছবিতে চলে যাই। খুব সহজ, এটা খুব সহজ। এটা খুবই সহজ। কিভাবে তুমি জানো দেখে এটা কিভাবে সহজ? আচ্ছা, ওটা ওটা কি আচ্ছা, বলে? এটা আসলে কিসের স্টপ সাইন? স্টপ সাইন, হ্যাঁ, মানে এটাকে কি বলা যায়? একটা শেষ, তাই না? হ্যাঁ। শেষের আরো কি সিনোনিমস হতে পারে? ধরেন এটা টপকিয়ে যায়, ওই এটা 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 বোঝাচ্ছে যে এটা টপকিয়ে কেউ যাচ্ছে। আচ্ছা, প্রথমটা বলে তো আমি আসলে বুঝি বিষয়টা। আচ্ছা, ঠিক আছে, আমরা হ্যাঁ, প্রথম প্রথমটা আমাকে একটু গ্রেস দাও আর কি। মানে আমি গ্রেস আসলে দিচ্ছি না, আমি আপনাকে আরো সহজ করছি, ক্লু দিয়ে দিচ্ছি। হ্যাঁ। প্রথম ক্লুতে চলে যাই। 1977 সালে নির্মিত, বাট ইটস আ ভেরি ক্লাসিক মুভি। হচ্ছে না? না, আমার মাথায় আমার ব্রেইন ওয়ার্ক করছে না। পরের ক্লুতে চলে যাই। অভিনেতা বুলবুল আহমেদ। অভিনেতা বুলবুল আহমেদ। জি। আমি আরেকটা, ছুটির ঘন্টা। না ছুটির ঘন্টা না, আরেকটা ক্লু দিয়ে দিচ্ছি। 1977 সালে ছুটির ঘন্টা। রাইট, ছুটির ঘন্টা তো সরি। হ্যাঁ। অভিনেত্রী জয়শ্রী কবির, যিনি এই সিনেমার নির্মাতার স্ত্রী ছিলেন, ভারতের। আমি সরি, কি পড়তে হবে বলো? পারছি না। প্রথমটাই এটা গ্রেস দিয়ে দিব, আমি মনে হয় একটু গ্রেস দিয়ে গ্রেস দিচ্ছি। দিয়ে দাও তাহলে একটু আচ্ছা। বেঁচে যাই আর কি। ঠিক আছে, ওকে, আমরা তাহলে দেখে ফেলি। উত্তরটি হবে সীমানা পেরিয়ে। সহজ ছিল কিন্তু। অনেক সহজ ছিল আসলে। সীমানা আমি পেরিয়ে। আপনাকে বলছিলাম যে ওটা টপকিয়ে হ্যাঁ, যাওয়া। এটা অনেক হ্যাঁ, আমি বুঝতে পারছি, কিন্তু আমার সবথেকে বড় ব্যাপার হচ্ছে এই সিনেমাটা আমি আসলে দেখিনি। আচ্ছা, সিনেমাটা ইউটিউবে আছে। হ্যাঁ, ইউটিউবে আছে, বাট এই হ্যাঁ। সিনেমাটা আসলে আমার দেখা হয়নি, যার কারণে আমার জন্য একটু ডিফিকাল্টি আসলে। ওকে ওকে, নো প্রবলেম, বাট খুবই সুন্দর একটা সিনেমা ছিল। খুবই আমি সুন্দর। হ্যাঁ, আমি হ্যাঁ। নামটা জানি, অসাধারণ সিনেমা, কিন্তু আমার এই সিনেমাটা আসলে দেখা হয়নি। আচ্ছা, তো আমরা এখানে পেনাল্টি দিচ্ছি না আপনাকে, এটা Okay. আপনাকে জাস্ট একটা কি বলবো, টিজার হিসেবে দিলাম। আপনি আচ্ছা, জাস্ট ওয়ার্ম আপ আমি হলো। আসলে Warm up আমি হলেন। আসলে এটা বুঝলাম আর কি, হ্যাঁ। যে এখন কি মানে কিভাবে আসলে তোমরা করছো আর কি। আচ্ছা, ওকে, ঠিক আছে, ওয়ার্ম আপ Thank you. রাউন্ড শেষ। ওয়ার্ম আপ রাউন্ড শেষ। থ্যাংক ইউ। ওকে, হ্যাঁ, এটা নিয়ে বেশি কিছু বলার নাই, দেখে বোঝা যাচ্ছে দারুচিনি দ্বীপ। ওকে, ওকে, এবার আমি পেরে গেছি। ক্লু না দিয়ে আমরা উত্তর দেখে নেই। অ্যাবসলিউটলি হ্যাঁ, কারেক্ট। কিছু লাগবে না, এটা বলার বোঝাই যাচ্ছে, খুব ইজি ছিল, এটাই ক্লু ছিল আর কি। আচ্ছা, ওকে, পরের ছবিতে চলে যাই। এটা বলুন কি হতে হ্যাঁ। পারে? এটা আসলে কি? এটা মেঘ? এটা মেঘ না, এটা হচ্ছে কারণ ছবিটা না বোঝা গেলে আসলে খুবই একটা বড় আমি ক্লু মিস আমি করব। হেল্প করছি। এটা এরকম বা মাঝে ওই মাঝে যে পুরনো, বাবল, হ্যাঁ, আমরা ইমাজিন করি। চিন্তা করার সময় কমিক্সের মধ্যে যে হ্যাঁ, থাকে বাবল রাইট দিয়ে। রাইট, হ্যাঁ। হ্যাঁ, কিন্তু এটা তো কি আসলে, এটার নামটা কি? এটা আমরা কোন কোন সময়ে এটা হয়ে থাকে, মানে আমরা কখন কখন কোন সিচুয়েশনে এই বাবলটা দেখি। মানে এটা কি স্বপ্ন টাইপের কিছু একটা বলা Right, হচ্ছে, রাইট? right. আচ্ছা, আর হ্যাঁ, পাশের মানুষটাকে পাশের মানুষটা একদম রেডি টেডি হয়ে, সুন্দর হয়ে, এটা ছেলে না মেয়ে? ছেলে, এটা ছেলে। হ্যাঁ, হিরো সেজে আছে। ও, এটা হিরো। আচ্ছা, ওকে, আমি তো ভাবলাম যে গ্যাংস্টার, মাফিয়া। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, ক্লু দেখি, প্রথম ক্লু ক্লুটা দে দেখি। ওকে, প্রথম ক্লু 1997 সালে সালে নির্মিত। নির্মিত। আমি আপনাকে আরেকটা ক্লু দিচ্ছি, ঠিক আছে? নেক্সট ক্লু, হ্যাঁ, অভিনেতা সালমান শাহ। সমস্যা। এই সিনেমার হ্যাঁ। নাম যেটি, সেভাবে কিন্তু আমরা সালমান শাহকেও মনে করে থাকি। স্বপ্নের নায়ক। স্বপ্নের নায়ক। এত সাহায্য। থ্যাংক ইউ। তুমি Openly আমি- পার্সিয়ালিটি
ওরা প্রোডিউসাররা সবাই ভাবছে যে তুমি পার্সিয়ালি করছো, বাট থ্যাংক আজকে ইউ, আমার আই এম দিকে গ্রেটফুল। প্রোডিউসাররা যেভাবে স্বপ্নের লুক নায়ক। দিচ্ছে, আমার মনে হয় পরের বার আমি আপনাকে সাহায্য করতে পারবো না। তারা হয়তো চাইছেন আপনি একটা প্রপ আচ্ছা, করেন। সবাই চাইছে আমি টপ করি না? ওকে ওকে, পরেরটা, আচ্ছা, থ্যাংক ইউ। পরেরটায় চলে যাচ্ছি। এটা পারতে পারেন, চেষ্টা করে দেখেন। এটাও আরেকটা খুব ক্লাসিক হিট, সে সময়কার বেশ ব্যবসা সফল একটা মুভি। সেই সময়কার, হ্যাঁ, একটু আগের সময়। একটু আগের সময়, হ্যাঁ, বেদের মেয়ে জ্যোৎস্না মোস্ট প্রবাবলি, কারণ চাঁদ এটা মেয়ে আর বেদে হচ্ছে সাপ দেখাচ্ছে, এটা রাইট? রাইট, হ্যাঁ। বেদের মেয়ে জ্যোৎস্না। এটা- দেখো, এটা- এবার হ্যাঁ। আমি কোনো হেল্প করিনি। হ্যাঁ, এটা বেদের মেয়ে জ্যোৎস্না। গুড। Exactly. হ্যাঁ, 1989 Okay. সালে ইলিয়াস কাঞ্চন অভিনেতা ছিলেন আর তোজাম্মেল হক বকুলের পরিচালনায়। ও মাই গড, আচ্ছা এটা কিভাবে সম্ভব? আমি কিভাবে, আচ্ছা মানচিত্র, হ্যাঁ, এটা একটা বিভাগ। এটা একটা বিভাগ? হ্যাঁ, কি বিভাগ এটা? আমার মনে হয় এটা আমাদের ঢাকা অ্যাটাক অর সামথিং এরকম টাইপ কিছু? হতে পারে। আমরা কি ক্লু দেখব? এটা কি ঢাকা, মানে আমি বুঝতে পারছি না আসলে। ক্লু দেই। আচ্ছা, ক্লু দেখি, ফার্স্ট ক্লুতে যাই। হ্যাঁ, 1900। 2017 সালে নির্মিত। নির্মাণের সাল দেখে আমি জীবনেও বুঝবো না। আচ্ছা, পরের প্রথম ক্লুটা একদমই কাজে লাগছে না কোনোবারই আমার। ওকে, পরের ক্লুতে চলে যাই। এটা আমার ধারণা শুধু আমি না, কেউই পারবে না যে এত সালে নির্মিত। এখন পারতে পারেন। দীপঙ্কর দীপন, ঢাকা অ্যাটাক। ওকে, দেখি দীপঙ্কর উত্তর। কারণ এই সিনেমাটা আমারও করার কথা ছিল। আচ্ছা, কেন করেননি? তখন আমি কোথায় যেন, আমার দেশের বাইরে কোনো একটা কিছু ছিল, যার কারণে ঠিক ওই হ্যাঁ। সময়টাতে আমার মানে করা পসিবল হয়নি আর কি। কেন করা হয়নি? ভাগ্য খারাপ ছিল, তাই এটাই বলা উচিত। ওকে, আমার মনে হয় এটাই শেষ, আর বোধহয় নেই। এখন কি, আচ্ছা আমি একটু চিটিং করেছিলাম, হ্যাঁ, আমি হ্যাঁ। একটা প্রপস পরে ফেলি তাহলে, তাও একটু Okay. দেখে নিক। খুশি, হ্যাপি প্রোডিউসার? সুন্দর করে হ্যাঁ? একটা ছবি তুলে ফেলেন, Okay. টাস করে। খুশি? থ্যাংক ইউ। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। কেমন লাগলো গেমটা ফাইনালি? ভালো লাগলো, মানে এখন শিখলাম আর কি। তো নেক্সট টাইম আবার যখন আসবো তখন আর একটু ভালো প্রিপারেশন নিয়ে আসবো। না, আপনি ভালো করেছেন। আসলে প্রথমে একটু বেগ পেতে একটু হ্যাঁ, হয়েছে, একটু তারপর বুঝতে আমার হ্যাঁ। মানে একটু বুঝতে প্রথমে একটু প্রবলেম হচ্ছিল তারপর ফার্স্ট টাইম ভালো দেখে। ধরে ফেলেছিলেন। হ্যাঁ, ছবি মানে একটু কার্টুনের ইয়েটাও তো আমি একটু বুঝতে প্রবলেম হচ্ছিল আর কি। যাই হোক, না, ভালো। পার পেয়ে গেছে, এটাই সব থেকে বড় কথা। এবার অপূর্ব ভাই, একটু জানতে চাচ্ছি যে অনেক বছর হলো, যদি ফিরে দেখেন আপনার জার্নিটাকে, আর ইউ হ্যাপি উইথ ইউর জার্নি? ইয়েস, আই অ্যাম। এবং মানে কি বলবো আসলে, সবই তো মানে আমরা যখন অতীতটাকে ছেড়ে আসি, আমরা যখন বড় হতে থাকি তখন ছোটবেলার কথা মনে পড়ে। হ্যাঁ, এবং আস্তে আস্তে করে ছোটবেলার কথা, কিশোর বয়সের কথা, আমার যৌবনের কথা, এরপর যত আগাতে থাকবে, এর থেকে না আগাই, কারণ এরপরে বলতে গেলে এখনো অতটা বয়স হয়নি। তো আমরা তো একটা জার্নি করি, এবং সেই জার্নিতে কি বলবো, অনেক স্মৃতি, অসংখ্য স্মৃতি তৈরি হয়। আসলে সেই স্মৃতিগুলো যখন মনে পড়ে ভালোই লাগে, এবং কষ্টের স্মৃতি আসলে কিন্তু মানুষের সাধারণত খুব কম মনে পড়ে। ভালো স্মৃতি আমার ধারণা বেশি মনে পড়ে। আমার সুখের স্মৃতির সংখ্যাটা বেশি। বাহ, দারুণ। আমার জার্নিটা, আমার পেছন দিকে থাকলে আমার জার্নিটা আমার কাছে মনে হয় খুব সুন্দর। আমার মানে সব কিছু, আমার কি বলবো, প্রথম স্কুলের যদি স্মৃতি যদি বলো, তাহলে ফার্স্ট ক্লাসের কথা আমার একটু মনে আছে। আমি ড্রয়িং আমার ক্লাস টিচারের কোলের উপর বসে আমি ক্লাস করেছিলাম, আমার এটা মনে আছে আমার। তো এরকম যখন মনে পড়ে, সব এই ধরনের ভালো ভালো স্মৃতিগুলোই মনে পড়ে আমার। এবং সামনের দিনগুলোকে আসলে আপনি কিভাবে দেখতে চান, সাজাতে চান, বোথ পার্সোনালি অ্যান্ড ক্যারিয়ার ওয়াইজ? ভালো থাকতে চাই এবং সম্মান নিয়ে থাকতে চাই, এতটুকুই বলতে পারি। আপনার সঙ্গে আমার কাজের অভিজ্ঞতা আছে। আপনি কিন্তু খুব ভালো, আমার মনে হয় আপনার ভিতরে একটা ভালো ডিরেক্টরও কিন্তু লুকিয়ে আছে। কখনো ডিরেকশনে আসার ইচ্ছা আছে আপনার? আছে। আমি হয়তো দেবো, মানে সময় পাচ্ছি না, কারণ এটা নিয়ে তো আসলে চর্চার বিষয়, এবং এটা মুডেরও বিষয়। আমি যেহেতু অ্যাক্টর, আমি যেহেতু ডিরেক্টর না, কারণ এটা নিয়ে আর একটু পড়ালেখা করা দরকার যদি বড় কিছু করতে চাই আরো। সো ঠিকঠাক মতো করতে হবে আর কি, যদি করি। আমার মনে হয় আপনি বেশ ভালো করবেন। দেখা যাক। এক্সপিরিয়েন্সটা একটু করে হয়েছে, মানে অন্য ডিরেক্টর যদি 100 হয়, আমি হয়তো 30 পর্যন্ত মানে বিনয় করে বললাম। খুব বেশি বিনয় হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ, তো দেখা যাক।
নিশ্চয়ই নিশ্চয়ই আমরা আপনাকে পাবো। অপূর্ব ভাই, আপনি বলছিলেন যে আসলে গল্প করতে গেলে তো আসলে অনেক কথা অনেক থাকে, কথা বলা হয়। এবং এই কথা নিশ্চয়ই আমরা আগামীতে আপনাকে আবারও পাবো। আপনার মনের অনেক ইনশাআল্লাহ। কথা আছে, আপনিও টুকে নিয়ে আসবেন হুম, যে হুম, কি হুম। কি বলতে চান, এবং Okay, আমিও sure. আরো ভালো মতো আমার Sure. সেই কথাগুলো জানার আগ্রহগুলো নিয়ে আসবো সঙ্গে করে। ঠিক আছে, okay. এবার কিছু মজার প্রশ্ন করব। হুম, হুম। আপনাকে আমি একটা প্রপস দিচ্ছি। আচ্ছা, থ্যাংক ইউ। এটা কি? এই প্ল্যাকার্ডের এক পাশে Oh, লেখা no. আছে ইয়েস, এক পাশে Sorry, লেখা yes, আছে no. আমি বললাম নো। oh, no. ও নো, ইয়েস আচ্ছা, নো। যাক। অর্থাৎ আমি এখন আপনাকে যে প্রশ্নগুলো করব সেই প্রশ্নের উত্তরে যদি ইয়েস হয় আপনি ইয়েস ধর। আমি কিন্তু নরমালি আমি কিন্তু ইয়েস ম্যান, মানে পজিটিভ ম্যান আর কি। ইয়েস ম্যান আবার ওই হ্যাঁ। ইয়েস ম্যানের মিনিং তো ডিফারেন্ট, হ্যাঁ, বাট পজিটিভলি ইয়েস আর কি। মানে আমি পজিটিভলি গ্রিন। ইয়েস। হ্যাঁ, এখানে সব প্রশ্ন তো আপনার পজিটিভলি জানি ইয়েস হতে আমি। ইচ্ছা করবে না বললাম। হয়তো। ওকে, প্রশ্ন হচ্ছে হোটেল থেকে কখনো কি কোনো টাওয়েল বা কখনো শ্যাম্পু বা কোনো কিছু পছন্দ হচ্ছে সেটা কি টুক করে নিয়েছেন? ইয়েস। কি নিয়েছেন? শ্যাম্পু, কন্ডিশনার, তারপরে শ্যাম্পু, কন্ডিশনার। কিন্তু জানেন শ্যাম্পু, কন্ডিশনার। এটা নেয়া কিন্তু হ্যাঁ, এটা নেয়াটা মানে আমি এই জন্যই বললাম হ্যাঁ যে ওটা কিন্তু আসলে আপনার ব্যবহারের জন্যই কমপ্লিমেন্টারি। হ্যাঁ, রাখা। তো হুম। যেই হোটেলটাতে গিয়েছিলাম একটা একটা খুবই ভালো স্বনামধন্য একটা ব্র্যান্ডের একটা ইয়ে ছিল, এবং সেই ব্র্যান্ডটার নামটা ইম্পর্টেন্ট না, কিন্তু সেই শ্যাম্পুটার স্মেলটা এত সুন্দর ছিল, ওটা আমি আসলে মানে আমার না নেওয়া ছাড়া কোনো উপায় ছিল না। মানে খুব লোভ সুন্দর একটা সামলাতে স্মেল, আমার পারেননি। প্রচন্ড পছন্দ হচ্ছিল, কারণ এটা আমি কোথায় পাবো না পাবো তার নাই ঠিক, হ্যাঁ, আমি নিয়েছি। এরকম অনেক জায়গায় থেকে আমি এনেছি। ইটস ফাইন, ওটা It's আপনার fine. জন্যই রাখা এটা আমার হয়েছে। জন্যই রাখা হ্যাঁ, হয়েছে, exactly. এক্স্যাক্টলি। ওকে, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত ছাড়া কি কখনো চলে গিয়েছেন নাকি, বা যে কোনো অনুষ্ঠানে আপনি দাওয়াত দেননি? না, এই মজাটা থেকে নিজেকে বঞ্চিত করলেন? হয়নি আর কি, মানে সাহস হয়নি হয়তো, আচ্ছা। সাহস হয়নি, মানে এরকম হয়নি, বাট ইচ্ছা আছে, ভবিষ্যতে দেখা যাক। ওকে, মাঝে মাঝে এরকম কিছু উটকো সাহস করে ফেলেন? বিশ্বাস করে ফেলো, আমি একটু হ্যাঁ। মানে একটু ভদ্র ছিলাম আর কি, যার কারণে সাহসটা হয়নি আর কি। ওকে, বসুন্ধরা ডায়াপেন্ট এখন আরো উন্নত। এই হট এয়ার থ্রো টপশিট দ্রুত শোষণ করে সোনামণিকে দেয় কোমল অনুভূতি। ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। পরের প্রশ্ন হচ্ছে, এমন কি কখনো হয়েছে যে কোনো কাজ সে কাজটা আপনার পছন্দ হয়নি বা রোল পছন্দ হয়নি, আপনি জানেন যে কাজটা ভালো হচ্ছে না, হুম, হুম। জাস্ট আপনার ডেট ফাঁকা ছিল, আপনি শুধু টাকার জন্য সে কাজটা করে ফেলেছেন? হুম। হয়েছে? হয়েছে। ওকে। এটা মাঝখানে একটু এক্সপ্লেইন করি। হুম, আমার ডেট ফাঁকা ছিল দেখে আমি করেছি তা না, ব্যস্ততার কারণে স্ক্রিপ্টটা পড়া হয়নি, ডেটটা বুক করা হয়ে গেছে, এবং অনেক কো আর্টিস্টদের ডেট নেওয়া হয়েছে। আমি যদি তখন 11th আওয়ারে ক্যান্সেল করতাম, আমার ডেটটা নষ্ট হতো, এটার জন্য আসলে বিষয় ছিল না। বিষয় হচ্ছে আসলে ফুল ইউনিটের শুটিংটা ক্যান্সেল হতো। সো এটা একটু এক্সপ্লেন করা দরকার, কারণ হয়তো ভাববে যে টাকার লোভে করছি, আসলে বিষয়টা সবসময় টাকাটা ইম্পর্টেন্ট থাকে না। তো অন্যদের ডেটটা নষ্ট হলে আসলে সেটার ব্লেম তো আসলে আমার উপর আসবে, আমি তো তাদেরকে ক্ষতিপূরণ দিচ্ছি না। আমার দোষটা হচ্ছে আমি ব্যস্ততার কারণে আমি স্ক্রিপ্টটা পড়তে পারিনি, আমি 11th আওয়ারে গিয়ে স্ক্রিপ্টটা পড়েছি, তারপর তখন আমার পছন্দ হয়। ডিজাস্টার হবে। ডিজাস্টার তো- কি হয়েছে? হ্যাঁ, অফকোর্স না, ডিজাস্টার আসলে খুব যে হয়েছে তা না, কারণ আমার একটা নেচার হচ্ছে যদি গল্প পছন্দ না হয় আমি সেটে যাওয়ার পরে ওটাকে ঠিক করার চেষ্টা করি। সো যতটা ডিজাস্টার হবে ভাবছিলাম, ততটা ডিজাস্টার না করে মানে ওই একটু জন্যই বললাম যে গা আপনার মধ্যে বাঁচিয়ে একটা বের হয়ে যাওয়া। একজন ডিরেক্টর বাস করে। এটা আমিও Okay. দেখেছি যে আপনি সেটে গিয়ে অনেক কিছু ঠিক করার চেষ্টা করেন। ট্রাই করি আর কি। হ্যাঁ Right. হ্যাঁ, ওকে। এমন হয়েছে যে কাউকে শিডিউল দিয়ে আপনি ভুলে গেছেন? অনেকবার কিরকম? মানে শিডিউল দিয়েছি, শিডিউল দেওয়ার পরে তো সবসময় তো আর ব্রেইন ওয়ার্ক করে না, হয়তো যে মানে হয়তো আমি মুখে মানে ফোন আমি বলেছি যে হ্যাঁ, তো একটা টেক্সট পাঠানো হচ্ছে, এবং যে এটার হয় কি যে 4 মাস পরে হয়তো স্ক্যাজুয়ালটা ইয়ে করা, তো একজনকে স্ক্যাজুয়াল দেওয়া ছিল, আমি আরও আরেকজনকে হয়তো শিডিউল দিয়ে ফেলেছি আর কি, তো দুটো ক্ল্যাশ করছিল তখন, তো এরকম হয়েছে আর কি। তো মানে আগে যাকে দিয়েছিলাম তারটা আমি একদম কমপ্লিটলি ভুলে গেছি, এবং সেও যোগাযোগ রাখেনি, মানে আমাকে একটু মনে করে দিবে না, তো ওরকম হয়নি, তো যার কারণে ক্লাস করছিল, পরে ম্যানেজ করে নিতাম আমরা, ওকে, ম্যানেজ করে এটা নিয়েছি, আমি খুব হয়। বিপদে পড়েনি আর কি, ডোন্ট ওয়ারি। এটা হয়। আচ্ছা, গুগলে কখনো নিজের নাম সার্চ করেছেন? হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, করতেই পারে, হ্যাঁ, ইটস হ্যাঁ, ফাইন। ইটস ফাইন। ওকে,
ফ্যানদের সামনে কি আপনি কখনো মানে এরকম সিচুয়েশন হয় নাকি যে আপনার ফেক হাসি দিয়ে থাকতে হয়? না, ফেক হাসি হয় না। ফ্যানদের সামনে এমনি ফ্যান দেখলে তো এমনি মানে কি বলবো, হাসি তো চলে হাসি চলে আসে, মানে খুশির আমার ফ্যান হাসি। সামনে যে হ্যাঁ। এই মানুষটা আমার কাজকে ভালোবাসে, আমাকে ভালোবাসে, অটোমেটিক্যালি হাসি তো চলেই আসবে। ফেক এবং হাসি আসে আমি না। এটাও দেখেছি যে আপনারা যদি কখনো কোনো কারণে আপনারা ক্লান্ত থাকেন, টায়ার্ড হ্যাঁ। থাকেন, আপনারা যদি খুব পোলাইটলি আপনাদের ফ্যানদেরকে বলেন হুম। যে এখন আমি ছবি তুলতে চাচ্ছি না বা এটা আরেকটু এটা পরে। অনেক সময় হয়, হ্যাঁ। এটা অনেক সময় হয়, কিন্তু এবং তারা শোনেও আপনাদের কথা। শোনে, কিন্তু কিছু কিছু সময় আবার কিছু মানে সবাই তো আসলে এক না। হুম। কিছু কিছু সময় মনও খারাপ করেন, কিন্তু ওনারা আসলে বুঝতে পারেন না যে উনি ভাবেন যে হয়তো উনি তুলছেন, কিন্তু এর আগে যে আসলে আমার উপর দিয়ে কি গেছে বা আমাদের উপর দিয়ে কি যায় এটা তো ওনাদের জানারও কথা না। তো অনেক সময় ভুলও বোঝেন না যে একেবারে তা না। ওকে, পরের প্রশ্ন হচ্ছে বউ কি শাসায়? সরি? বউ আপনার স্ত্রী কি আপনাকে শাসন করে, শাসায় কি? একদম না। না? না, একদমই না। এই দিক থেকে বেঁচে গেছে আর কি। আচ্ছা ঠিক আছে, ওকে। সো দিস ওয়্যার দ্য কোয়েশ্চেনস। ওকে। এগুলো দিয়ে আমরা আপনার একটু অন্য সাইডটাও বের করে আনার চেষ্টা করেছি। আচ্ছা, আমাদের ভীষণ ভালো লেগেছে। থ্যাংক থ্যাংক ইউ। ইউ অপূর্ব ভাই। আমি আপনার সঙ্গে আবারও কোনো না কোনো এমন কোনো একটা আড্ডা দিতে চাই ইনশাআল্লাহ। এবং আপনার সামনের যত কাজ আসছে এবং আপনি যে সকল কাজ নিজের জন্য পরিকল্পনা করছেন সেগুলোর জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। থ্যাংক ইউ সো মাচ, এবং তোমার জন্য অনেক দোয়া, এবং ভালো থাকবে, সুস্থ থাকবে। বাচ্চা ভালো আছে তো, রাইট? ভালো আর আছে জামাই, হ্যান্ডসাম জামাইটাও ভালো আছে, গুড। তাহলে আলহামদুলিল্লাহ, সবাই মিলে সুখে শান্তিতে অনেক ভালো থাকো, সুস্থ থাকো, ভালো ভালো কাজ করো, আমিও দেখতে চাই। আর এই প্রোগ্রাম যারা দেখছে এবং প্রোগ্রামের সাথে যারা আছেন তাদের সবাইকে বলছি ঈদ মোবারক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ Thank সো মাচ। প্রিয় দর্শক, ঈদের আবারও অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের অত্যন্ত পছন্দের অপূর্ব ভাইয়ের সঙ্গে আমরা এতক্ষণ গল্প করছিলাম, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। এরকম ভালো লাগার আরও তারকা আসবে আমাদের এই আয়োজনে, নিশ্চয়ই আমাদের সঙ্গে থাকবেন। TDC, talk of the couple, where the stars take the stage tonight. TDC, talk of the couple, feel the buzz, feel the spotlight.